হরিওম নমস্তে সংস্কৃত কক্ষে সর্বেশাম স্বাগতম। তো প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এই ক্লাসে তোমাদের সংস্কৃত বিষয়ের অনুচ্ছেদ রচনা সম্পর্কিত আলোচনা করব। তো সবাই দেখো যে অনুচ্ছেদ আসলে কি, কিভাবে লিখতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে লিখলে 5-এ 5 পাবো, এটাই এই বিষয়ে আজকে আমি তোমাদের এই ক্লাসের মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। তো সবাই দেখো ডিজিটাল বোর্ডে, সবাই দেখবে এবারে, ঠিক আছে? এবারে দেখো, যারা বা যেসব ভাই বোন আমাকে ভিডিও থেকে দেখছো খুব মনোযোগ সহকারে শুনবে, আর যারা ক্লাসে উপস্থিত আছো তোমরা হাসাহাসি না করে মনোযোগ সহকারে দেখো। আসলে অনুচ্ছেদ রচনা কি আগে বলি। এই যে অনুচ্ছেদ রচনা, এটি হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক যে সংস্কৃত প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের কোশ্চেন প্যাটার্নের বা প্রশ্নপত্রে 12তে থাকবে। কোশ্চেন প্যাটার্নের 12 নম্বরে থাকবে। সেখানে হেডলাইনে দেওয়া থাকবে যে কোনো একটি সংস্কৃত বিষয়ে নিবন্ধ রচনা করো। কি বললাম আমি? যে কোনো একটি সংস্কৃত বিষয়ে নিবন্ধ রচনা করো। তো এবারে দেওয়া থাকবে 3টি। কয়টি দেওয়া থাকবে বলো তো? 3টি। কয়টি? 3টি। লিখতে হবে 1টি। ক নম্বর থাকবে? 5 নম্বর। বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? তাহলে কোশ্চেন প্যাটার্নের 12তে থাকবে, হেডলাইনে থাকবে যে কোনো একটি বিষয়ে সংস্কৃত নিবন্ধ রচনা করো। ঠিক আছে? তো এবারে কথা না বাড়িয়ে, নিবন্ধ রচনা বা অনুচ্ছেদ কি? তোমরা ইংরেজি যে আছে ইংরেজি বিষয়ে কি লেখো? প্যারাগ্রাফ রাইটিং লিখো। কি লেখো? প্যারাগ্রাফ রাইটিং। সেটাকেই বলা হচ্ছে সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা। ঠিক আছে? এবারে এই অনুচ্ছেদ সম্পর্কিত আরো কতগুলি আমরা আলোচনা করব। অনুচ্ছেদ সম্পর্কিত আরো কতগুলি আলোচনা করব। এবারে দেখো কি আছে, ভালো করে লক্ষ্য করো সবাই। আমরা যা কিছু দেখি বা যা কিছু ভাবি, সেই অভিজ্ঞতাকে বলা বা লেখার মাধ্যমে প্রকাশ করি। এই অভিজ্ঞতাটা বিভিন্ন পরিমাণে প্রকাশ করা যায়। বিস্তৃতভাবে, মাঝারিভাবে বা অল্পভাবে। বিস্তৃতভাবে বা মাঝারিভাবে প্রকাশ করাকে আমরা প্রবন্ধ বলি। তাহলে বিস্তৃত যেটা হচ্ছে ব্যাখ্যামূলক ভাবে বড় করে বা একটু মাঝারি করে বা একটু ছোট্ট করে প্রকাশ করাকে কি বলা হয়? প্রবন্ধ বলি। এবারে আর অনুচ্ছেদ হলো অল্প পরিমাণে অভিজ্ঞতা প্রকাশ। তাহলে অনুচ্ছেদ কি? দেখো, তাহলে অনুচ্ছেদ কোথা থেকে আসছে? যে আমরা যা কিছু দেখি, যা কিছু ভাবি, সেই অভিজ্ঞতাকে লেখার মাধ্যমে প্রকাশ করা। ঠিক আছে? এই যে প্রকাশ করব লেখার মাধ্যমে বা লিখে প্রকাশ করব, এই প্রকাশ করাকে যদি আমরা বিশ্লেষণভাবে ব্যাখ্যামূলকভাবে ব্যাখ্যা করি বা মাঝারিভাবে ব্যাখ্যা করি, তাহলে সেটাকে কি বলা হয়? প্রবন্ধ বলা হয় বা প্রবন্ধ বলা হচ্ছে। আর অনুচ্ছেদ কি? অনুচ্ছেদ হচ্ছে যে একেবারে সংক্ষেপে বা একেবারে ছোট্টভাবে প্রকাশ করা। এবারে প্রবন্ধ লেখার আগে তোমাদের কতগুলি বিষয় মনে রাখার প্রয়োজন। অনুচ্ছেদের বাক্যগুলি ছোট ছোট হওয়া ভালো। অনুচ্ছেদের বাক্যগুলি ছোট ছোট হওয়া ভালো। যেমন কি আছে? যে রামায়ণম বাল্মীকি মুনিনা বিরচিতম একম মহাকাব্য। ছোট্ট একটা কি বাক্য হয়ে গেল। এমন করে কি বললাম? রামায়ণম বাল্মীকি মুনিনা বিরচিতম একম মহাকাব্যম। এরকম ছোট ছোট। তারপরে 2 নম্বরে কি আছে? তব গ্রামঃ তব বিদ্যালয়ঃ। এইরকম ভাবে প্রশ্ন দিলে মম গ্রামঃ মম বিদ্যালয়ঃ, এইভাবেই উত্তর দিবে। তাহলে কি বললাম? তব গ্রামঃ তব বিদ্যালয়ঃ, এইভাবে প্রশ্ন দিলে সেটা মম গ্রামঃ মম বিদ্যালয়ঃ, এমনভাবে কি করতে হবে? উত্তর লিখতে হবে। যারা যেসব ভাই বোন আমাকে ভিডিওর মাধ্যমে দেখছো তোমাদেরকেও বলছি, ভালো করে মনে রাখবে যে তব গ্রামঃ তব গ্রামঃ তব বিদ্যালয়ঃ, এইভাবে মানে তোমার গ্রাম তোমার বিদ্যালয়, এইভাবে যদি প্রশ্ন দেয় তাহলে লিখতে হবে কেমন করে? মম গ্রামঃ বলতে আমার গ্রাম, মম বিদ্যালয়ঃ বলতে আমার বিদ্যালয়, এমন করে উত্তর লিখতে হবে। তো তারপরে কি দেওয়া আছে দেখো, ব্যক্তির উপর অনুচ্ছেদ লিখতে দিলে তার জন্ম মৃত্যুর সালটা অন্তত সঠিকভাবে লিখবে। কি আছে? ব্যক্তির উপর। ব্যক্তি বলতে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর যদি আসে, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, আরো যেগুলো ব্যক্তির উপরে ডিপেন্ড করে হয়। ঠিক আছে?
সেইভাবে অনুচ্ছেদ লিখতে বললে তোমাদের কি করতে হবে, জন্ম মৃত্যুর সালটা, কি বললাম, জন্ম মৃত্যুর সালটা সঠিকভাবে লিখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এবারে 4 নম্বরে কি দেওয়া আছে, 4-5টি বাক্যের মধ্যে বেশি তথ্য দিতে গেলে বাক্যগুলিকে বড় বড় করতে হবে, সেখানে দুটি বাক্যের অর্থ বুঝে চ শব্দ দিয়ে জুড়ে দেওয়া যায়। মনে রাখতে হবে চ এর ব্যবহার বাক্যের প্রথমে হয় না। কি বললাম, 4-5টি বাক্যের মাধ্যমে যদি একটি লাইন বা কি আছে, 4-5টি বাক্যের মধ্যে বেশি তথ্য, 4-5টি বাক্যের মধ্যে বেশি তথ্য দিতে গেলে কি শব্দ ব্যবহার করা যাবে সংস্কৃতে বলো তো, চ। কি বললাম, চ। চ এর বাংলা অর্থ হচ্ছে এবং, চ এর বাংলা অর্থ কি, এবং। সংস্কৃত ভাষায় চ, বাংলা ভাষায় এবং। আর চ এর ব্যবহার কি হয় না, বাক্যের প্রথমে হয় না, বা বাক্যের তুমি যে লিখতে যাবে বাক্যগুলো বা তোমরা যে লিখবে বাক্যের প্রথমে কিন্তু হবে না। ঠিক আছে, কোথায় হবে, শেষে বা বাক্যের মাঝখানে ব্যবহার করা যায়। বুঝতে পারছি। এবারে আজকে আমরা 2025 সালের যে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কত সালে পরীক্ষা দিতে যাচ্ছ বলো তো, 2025। ওটাই আমি ভাবলাম আবার ভুল টুল বললাম নাকি। ঠিক আছে, মাঝে মাঝে ভুলে যাই কিন্তু, শুধু তাকিয়ে থাকলে হবে না। বিন্দাস আমরা ক্লাস করব, বিন্দাস পঠন পাঠন করতে হয় আনন্দের সাথে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যারা আমাকে দেখছো ভিডিওর মাধ্যমে, আবারও বলছি, যখন পড়বে যে কোনো বিষয়, ইংরেজি হোক বাংলা হোক, যে কোনো বিষয় পড়বে আনন্দের সাথে, বিষয়টাকে ভালোবাসতে হবে। আমি তোমাদের সামনেই বলছি, সবাইকে বলছি, প্রত্যেকটি ভাই বোনকে বলছি, যারা বিষয়গুলিকে ভালোবাসতে পারবে না তারা কোনোদিনও মুখস্থ করতে পারবে না। ভালোবেসে পড়তে হবে। ঠিক আছে, ভালোবাসা, বিষয়ের প্রতি ভালোবাসা থাকলে তার প্রতি একটা টান থাকে যে আমি পড়বো, আমি মুখস্থ করব। ঠিক আছে, আর যদি বিরক্ত হয়, বলি বাবা সংস্কৃত আমার মুখস্থই হয় না, এটা আবার কি ধরনের বাক্য, রামায়ণম বাল্মীকি মুনিনা বিরচিতম একম মহাকাব্যম, উলি বাবা আমার দ্বারাই হবে না, এমনটা, তাই না? অনেকে শুনে হাসছে, আসলে তাই, এটাই হয়। ঠিক আছে, ভালোবেসে পড়তে হবে। ঠিক আছে, এবারে দেখো 2025 সালের জন্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের 3টি বলবো, মোট হচ্ছে কোশ্চেন প্যাটার্নে 12 থেকে আমি 5টি লেখাবো, আজকে হচ্ছে 3টি বলবো। প্রবন্ধ বা অনুচ্ছেদ রচনা 3টি বলবো, এই 3টির মধ্যে এই 3টি হচ্ছে আমার ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েসে টেস্ট পরীক্ষার আগে আরো 2টি বলবো, এগুলির মধ্যে আসবে। আর লিখতে হবে একেবারে শর্ট করে, একেবারে ছোট্ট 5টি বাক্য বা 6টি বাক্যের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি আছে, রামায়ণম। কি আছে, রামায়ণম। রামায়ণম বলতে রামায়ণ, রামায়ণম বলতে কি, রামায়ণ। এই রামায়ণ সম্পর্কে যদি লিখতে বলা হয় তাহলে এমন করে তোমরা লিখবে। ঠিক আছে, কি আছে দেখো, প্রথমে দেখো প্রথম লাইনে কি আছে, দেবো রামায়ণম বাল্মীকি মুনিনা বিরচিতম একম মহাকাব্যম। কি বললাম, রামায়ণম বাল্মীকি মুনিনা বিরচিতম একম মহাকাব্যম। রামায়ণ বাল্মীকি মুনির দ্বারা রচিত একটি মহাকাব্য। রামায়ণ বাল্মীকি মুনির দ্বারা রচিত একটি কি, মহাকাব্য। এতৎ ভারতবর্ষস্য আদি কাব্যম। এতৎ ভারতবর্ষস্য আদি কাব্যম। কি বললাম, এতৎ ভারতবর্ষস্য আদি কাব্যম। এটি বলতে রামায়ণ ভারতবর্ষের আদি কাব্য। এটি বলতে রামায়ণ ভারতবর্ষের আদি কাব্য। তারপরে কি দেওয়া আছে দেখো, তত্র সপ্ত কাণ্ডানি সন্তি। তত্র সপ্ত কাণ্ডানি সন্তি, সেখানে বা রামায়ণে কয়টি কাণ্ড আছে, 7টি কাণ্ড আছে। রামায়ণে কয়টি কাণ্ড আছে, 7টি। তারপরে দেখো রামায়ণে রাম সীতয় প্রেম সমুজ্জ্বলম চিত্রিতম। রামায়ণে রাম সীতার প্রেম কাহিনী বর্ণিত হয়েছে বা চিত্রিত করা হয়েছে। রামায়ণে রাম সীতা, রাম সীতা বলতে রামচন্দ্র, সীতা বলতে জনক কন্যা, তাই না? সীতা দেবীর পিতার নাম কি ছিল, জনক, রাজা জনক। জনক নামটা এমন ভাবে নেওয়া যাবে না যেন জনক তোমাদের বন্ধু। রাজা জনকের পুত্রী ছিলেন বা কন্যা ছিলেন সীতা। ঠিক আছে, তাহলে মহান ব্যক্তির নাম অমন করে নিবে না, জনক। আরে বাবা আমি জনক কেন এমন করে নিব, জনক কি আমার বন্ধু ছিল না, ক্লাসমেট ছিল, একসাথে স্কুলে যাই ফুচকা খাই, যত সব। আচ্ছা ভালো করে শোনো আমার প্রিয় ভাই বোনেরা, রামায়ণে রাম সীতয় প্রেম ও সমুজ্জ্বলম চিত্রিতম। রামায়ণে রাম সীতার প্রেম কাহিনী বর্ণিত হয়েছে। রাম
তত্র আদর্শভূত মানবঃ, রাম তত্র আদর্শভূত মানবঃ। রাম রামায়ণে আদর্শবান একজন মানুষ, রামচন্দ্র রামায়ণে আদর্শবান একজন মানুষ। বোঝা যাচ্ছে সবাই? বুঝতে পারছো তো? তারপরে রামায়ণী কথা, রামায়ণী কথা ভারতবাসিনাম হৃদয়ে চিরম তিষ্ঠতি ইতি ন অতিশয়োক্তি। রামায়ণী কথা ভারতবাসিনাম হৃদয়ে চিরম তিষ্ঠতি ইতি ন অতিশয়োক্তি। রামায়ণের কথা ভারতবাসীদের হৃদয়ে চিরকাল থাকবে, এতে কোনো সংশয় নেই। কি বললাম? রামায়ণী কথা ভারতবাসিনাম হৃদয়ে চিরম তিষ্ঠতি ইতি ন অতিশয়োক্তি। রামায়ণের কথা ভারতবাসীদের হৃদয়ে চিরকাল থাকবে, এতে কোনো সংশয় প্রকাশ নেই। তাহলে এই হচ্ছে রামায়ণ। আর যেসব ভাই বোনু আমাকে ভিডিওতে দেখছো বা দূর দূরান্ত থেকে দেখছো, এটা হচ্ছে রামায়ণম। এ কারণেই আমি উত্তর সমেত দিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে এই এতটুকু লিখতে হবে, ছোট ছোট 5টি বা 6টি বাক্যের মধ্যে শেষ করতে হবে। আর খুব যদি বড় হয় তাহলে 7টি বাক্যের মধ্যেই শেষ করতে হবে, বেশি বড় করে লেখা যাবে না। তাহলে এরকম করে বাকিগুলো আরো 2টি বলবো, সেগুলি এরকম করে কি করতে হবে? সাজাতে হবে। তো তোমরা বুঝতে পারছো সবাই? এই যে রামায়ণম যেমন করে তোমরা পড়ছো বা দেখছো, এমন করেই ঠিক অন্যান্য যে সেগুলো আছে। আর তোমাদের চিন্তা নেই, চিন্তামাস্তু আহামাত্রাস্মি, চিন্তামাস্তু আহামাত্রাস্মি। তোমাদের চিন্তা নেই, আমি আছি এখানে, ঠিক আছে? আমি বানিয়ে দেব, ঠিক আছে? এমন ভাবে আওয়াজ করছো, হ্যাঁ। তো এবারে দেখো সবাই, আরো কি আছে এবারে দেখো। 2 নম্বর তোমাদের পড়তে হবে মহাভারতম। 2025 সালের সংস্কৃত বিষয়ে কি? মহাভারতম। একটি গেল রামায়ণম, 2 নম্বর হচ্ছে মহাভারতম। এটা হচ্ছে অমন করেই তৈরি করতে হবে, ঠিক আছে? অমন করেই তৈরি করতে হবে। যেমন মহাভারতম কে রচনা করেছিলেন? বেদব্যাস। তাহলে লিখতে হবে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস দেবেন বিরচিতম একম মহাভারতম, এমন করে, ঠিক আছে? তো কি বললাম? তাহলে হচ্ছে মহাভারতম। তাহলে মহাভারতমে প্রথমে রচনা যে করেছেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন রচনা করেছিলেন, ঠিক আছে? তারপরে মহাভারতের যুদ্ধের কি করতে হবে? যুদ্ধ সম্পর্কে তোমাদের একটু লিখতে হবে। যেমন কৌরব পাণ্ডবয় মহা উদ্যম অন্ন বৃত্তান্তম চ অত্র মহাভারতে অস্তি। যেমন কৌরব ও পাণ্ডবদের মহাযুদ্ধ এবং অন্যান্য ঘটনাবলী এই মহাভারতে আছে, এরকম করে একটু তৈরি করতে হবে। তারপরে বেশি আলোচনা করব না। তাহলে কি কি পড়তে হচ্ছে? রামায়ণম মহাভারতম। 3 নম্বরে দেখো কি আছে? তব প্রিয় কবি। কি আছে? তব প্রিয় কবি বলতে তোমার প্রিয় কবি, ঠিক আছে? মম প্রিয় কবি বলতে আমার প্রিয় কবি বা কবি কালিদাস, কবি কালিদাস বা কবি কালিদাস। তব কবি, তব প্রিয় কবি আসলেও তোমাদের কি করতে হবে? কালিদাস সম্পর্কে লিখবে। মম প্রিয় কবি আসলেও, আমার প্রিয় কবি আসলেও কি কালিদাস সম্পর্কে লিখবো, আর কবি কালিদাস আসলেও কালিদাস সম্পর্কেই লিখবো। তাহলে এই হচ্ছে তোমাদের ক্লাস, ঠিক আছে? আজকের ক্লাস। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে যারা আমাকে দূর দূরান্ত থেকে বা যেসব ভাই বোন দেখছো, যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হও, তাহলে অবশ্যই দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল এবং দ্য ডিজিটাল এডুকেয়ার ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমো নমঃ।